রাত গভীর হয়ে আসে, অন্ধকারের চারিপাশে বিরূপ নীরবতা বিরাজ করে। ফিওনা বিছানায় কষ্টে গা গুটিয়েছিল। অনুভূতিহীনতার মধ্যে তার শরীরের প্রতিটি অংশে অসহ্য ব্যথা দানা বেঁধে আছে। মাথায় অসহ্য চাপ অনুভূত হচ্ছে। সমস্ত পৃথিবী তার উপর ভারী হয়ে পড়েছে। ক্ষুধার্ত পেটের গুঞ্জন, তার সারা শরীর কাঁপছে। হঠাৎ নির্জন গভীর রাতের অন্ধকারে কারো আগমন ঘটে কক্ষের মধ্যে। ফিওনা অবাক হয়ে চোখ মেল। অস্পষ্ট কায়ায় ছায়ার মতো কিছু দেখতে পেল। সেই ছায়ায় হাতে খাবার। আজকে জাসপার ভারী কিছু খাবার নিয়ে এসেছে। তীব্র ক্ষুধায় বুকের ভেতর কষ্ট অনুভব করলো। ফিওনা উঠতে পারেনি। জাসপার অদ্ভুতভাবে তার দুর্বলতার দিকে তাকিয়ে মনে মনে বলল, উফ, দুর্বল মানবী। তার কণ্ঠস্বর কঠোরতম, অথচ একদিকে ফিওনার শরীরের অবস্থা দেখলে মনে হয় তার অস্তিত্ব প্রায় নিঃশেষ হয়ে আসছে। খাবার আর পানি টেবিলে রেখে জাসপার পুনরায় চলে যায়। তার দায়িত্ব শেষ হয়েছে। খাবারটা ছিল ফিওনার জন্য এক অনুপ্রেরণা। পেটের খিদের তীব্রতায় চরম সীমায় পৌঁছেছে, কিন্তু জাসপারের আগমন কেবল তার দুর্বলতা জাগিয়ে তোলে। রাতের পর সকালের আলো ধীরে ধীরে কক্ষের ভেতর প্রবেশ করতে শুরু করলো। মিস্টার চ্যান সিং এখন তখনও গভীর চিন্তায় নিমজ্জিত। ল্যাবের টেবিলে একাকী বসে আছেন। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মন এখনো অটুট। প্রিয় নাতনিকে উদ্ধার করার প্রচেষ্টা তাকে প্রতি মুহূর্তে গ্রাস করছে। বারবার বিভিন্ন ডেটা পরীক্ষা করছেন, কোথাও যদি কোনো সূত্র খুঁজে পান। এই সময়ে হসপিটাল থেকে খবর এলো মিস ঝাংকে রিলিজ দেওয়ার সময় হয়েছে, কিন্তু মিস্টার চ্যান সিং তাকে এখনই বাসায় ফিরিয়ে নিতে চান না। মিস জাংয়ের কিছুদিন আরও বিশ্রাম করা দরকার। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে বলে উঠলেন তিনি। হসপিটালেই রাখতে হবে মিস ঝাংকে, নার্সেরাই যত্ন নেবে। তার নিজের হাতে এখন কোনো সময় নেই, কারণ পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠেছে। অন্যদিকে পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে লিয়া আর লিন ক্লাসরুমে বসে আছে। দুজনেই ফিওনার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফিওনা কেন কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না, তার কোনো খবর নেই। দুজনের চোখে চোখ পড়তেই এক নীরব সংকল্প হলো। আমরা ফিওনার বাসায় যাব। লিয়া স্থির কণ্ঠে বলল। লিন মাথা নাড়ল সম্মতি জানিয়ে। এদিকে সকালে নরম আলো ধীরে ধীরে ফিওনার চোখে মুখে এসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে চোখ খুলল। প্রতিটি পেশি, প্রতিটি অস্থি অবশ হয়ে আছে। মাথা ভারী লাগছে, শরীর গভীর ব্যথা। আস্তে করে উঠে বসার চেষ্টা করলো, তবে প্রতিটি নড়াচড়াই কষ্টের। তার মনের ভেতরকার যুদ্ধ আরও গভীর হলো। ফিওনা নিজের চারপাশে তাকিয়ে কোনো উপায় খুঁজতে চেষ্টা করে, কিন্তু নিজেকে এতটাই নিঃস্ব অনুভব করছে যে এক মুহূর্তের জন্য সব কিছু স্থির হয়ে যায়। জাসপার মাত্রই কোনো দূরবর্তী জায়গা থেকে ফিরে এসেছে। গ্লাস হাউসের গভীর নীরবতা তাকে ঘিরে ধরেছে। ক্লান্ত দেহ নিয়ে সোজা নিজের কক্ষে প্রবেশ করলো, কিন্তু মাথায় কিছু অস্থির চিন্তা ভাবনা কিলবিল করছে। দীর্ঘ সময়ের রুমের এক কোণে স্থির দাঁড়িয়ে রইল, চিন্তার জালে আবদ্ধ। কি যেন একটা ঠিক মিলছে না। আচমকায় উঠে দাঁড়ালো, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। ফলমূল আর পানির বোতল হাতে নিয়ে পুনরায় ফিওনার রুমের দিকে পা বাড়ালো। দরজা হালকা শব্দ করে স্লাইডিং হয়ে খুলে গেল। ধীরে ধীরে রুমের ভেতর প্রবেশ করলো। ফিওনা বিছানা এক কোণায় পেট চেপে গুটিসুটি মেরে বসে আছে। তার শরীরের ভঙ্গিতে দুর্বলতার ছাপ স্পষ্ট, কিন্তু জ্যাসপারের দৃষ্টি সরাসরি তার দিকে নয়, বরং বিছানার সাদা চাদর আটকে গেল। সফেদ রঙের চাদরের জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট। জ্যাসপারের ফ্রু কুচকে গেল। সে কিছুক্ষণ রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখলো। চিন্তিত গলায় বলে উঠল, এটা কিসের রক্ত? ফিওনা তার দুর্বল হাত দিয়ে পেট চেপে ধরে থাকলো, কিন্তু কোনো উত্তর দেওয়ার শক্তি তার নেই। মুখ বুজে আছে, দেহটা কাঁপছে। জেসপারের মনে একটু ধাক্কা লাগলো। যতদূর মনে আছে, কাল রাতে ফিওনাকে এমন কোনো আঘাত করেনি যাতে রক্ত ঝরে। তুমি রক্তের চাদর ভরে আছে কেন? তোমাকে আমি তো সেরকম কিছুই করিনি যাতে রক্ত বের হয়। আমি জানি না, আমার মনে হচ্ছে আমি অসুস্থ। জেসপারের চিন্তা আরো জটিল হয়ে উঠল। একদিকে তার ভেতরে ক্রোধ, অন্যদিকে ফিওনার দুর্বলতা তাকে কেমন অস্বস্তিতে ফেলেছে। জেসপার ফল আর পানি টেবিলে রেখে দ্রুত ফিওনার
দিকে এগিয়ে গেল, শক্ত হাতে তাকে বিছানা থেকে টেনে নামালো। ফিওনা এতটাই দুর্বল যে কোনো প্রতিরোধ করতে পারল না। জ্যাসপার তার চোখে গভীর দৃষ্টি নিয়ে একটুখানি স্থির হলো। সে পর্যবেক্ষণ করছে কোথায় সে ক্ষত, কোথাও থেকে এই রক্ত বের হচ্ছে। যদিও রক্ত এভাবে অব্যাহতভাবে ঝরতেই থাকে, তবে ফিওনা মারা যাবে, আর ফিওনা মারা গেলে তার পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে। ফিওনা শরীরটা ঘুরিয়ে পেছনের দিকে খুঁজতে লাগলো। হঠাৎ তার চোখ পড়লো ফিওনা সাদা স্কার্টের পেছন দিকটা ভিজে গেছে রক্তে। তার কপালে ভাঁজ পড়লো, চোখে বিরক্তির ছাপ। কিছু বুঝতে পারছে না। সে তো মনে করতে পারছে না ফিওনাকে এমন কোনো আঘাত করেছে যেখানে এমন ক্ষত হতে পারে। ফিওনাকে আবারও নিজের দিকে ঘুরিয়ে নিল, দৃঢ় কণ্ঠে প্রশ্ন ছিল, আমি তো কাল রাতে তোমাকে এমন কোনো আঘাত করিনি যাতে রক্ত ঝরবে, তবে এটা কিভাবে হলো? ফিওনা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে নিঃশব্দ হয়ে থাকলো। তার চোখ ক্লান্ত, মাটির দিকে স্থির হয়ে আছে। সমস্ত কথা তার গলা আটকে গেছে। জ্যাসপার এবার বিরক্তির সঙ্গে ধমক দিয়ে উঠল, শুনছো না আমি কি বলছি? উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তুমি কি সুইসাইড করার চেষ্টা করছিলে? এই ঘরে তো এমন কিছু ছিল না যা দিয়ে তুমি সুইসাইড করবে। ফিওনা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। জ্যাসপারের চোখে তীব্র কৌতূহল। ফিওনা কষ্টে কথা বলতে শুরু করলো, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আসলে আমার আমার পিরিয়ড হয়েছে। এই কথা বলে ফিওনার মুখে কেমন সংকোচ দেখা দিল। চোখ বন্ধ করে ফেলল, লজ্জার ভার সহ্য করতে পারছে না। জ্যাসপার কিছুক্ষণ তাকিয়ে রইল, তার জিউ আরও কুঁচকে গেল। পিরিয়ড? এটা আবার কে? ফিওনা চোখ বড় বড় হয়ে গেল, বিস্ময়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি জানেন না? না, জানলে কি আর জিজ্ঞেস করতাম। ফিওনা কিছুটা বিব্রত হয়ে ধীরে ধীরে বলল, এটা এটা মেয়েদের হয়। জ্যাসপার তার কথা কিছুতেই বুঝতেই পারল না। মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে খাবার রেখে দ্রুত চলে গেল। ফিওনা কয়েকবার পেছন থেকে জ্যাসপারকে ডাকলো, কিন্তু জ্যাসপার কোনো সাড়া দিল না, একবারও পিছনে ফিরেও তাকালো না। ফিওনা বিষণ্ণ হয়ে পুনরায় বিছানায় গুড়িসুটি মেরে বসে এলো। শীতল নির্জন ঘরে বাতাসের নিঃশ্বাসটা ওর অনুভূতিগুলোকে আরও ভারাক্রান্ত করে তুলছে। শুধু রুমে একটা ছোট্ট বাথরুম আছে, যার মধ্যে একটি কমোড, গোসলের কোনো ব্যবস্থাই নেই সেখানে। এই নিঃসঙ্গ বন্দিশায় শারীরিক আর মানসিক ক্লান্তি তাকে আরও অবসন্ন করে তুলেছে। এদিকে জ্যাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করলো, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে থারেনিয়াস আর আলভিরাকে ডাকার জন্য সংকেত দিল। তারা দুজনেই তৎক্ষণাৎ হাজির হলো, মুখে ধোঁয়াশা মাখা ভাব। জ্যাসপার গভীর দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, পিরিয়ড কে? তোমাদের কেউ কি এ সম্পর্কে কিছু জানো? থারেনিয়াস আর আলভিরা একে অপরের দিকে তাকে বিস্ময়ে ছুঁচ কামড়ালো। থারেনিয়াস ধীর স্বরে বলল, প্রিন্স অর্জিন, আপনি কোন বিষয়ে কথা বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। জ্যাসপার বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তার মনে সন্দেহ। সে আলভিরার দিকে ঘুরল। আচ্ছা, যেহেতু এটা মেয়েদের হয় তোমার তো জানার কথা। আলভিরা, তুমি কি কিছু জানো? আলভিরা মাথা ঝাঁকালো। প্রিন্স, আমি কিছুই জানি না। আমার তো এমন কোনো অভিজ্ঞতাই নেই। জ্যাসপার হতবুদ্ধি হয়ে ভাবতে থাকলো। চারপাশে কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া আশা নেই দেখে সে মনস্থির করলো। এক মুহূর্তের জন্য গম্ভীর চিন্তায় নিমগ্ন হলো। তারপর ধীর পদক্ষেপে নিজের ল্যাবের দিকে রওনা হলো। ল্যাবে পৌঁছে সে দ্রুত টার্মিনাল চালু করলো, নিজ থেকে ফাইল অনুসন্ধান শুরু করলো। পিরিয়ড শব্দটি সম্পর্কে তথ্য জানতে। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বুঝতে পারলো মানুষের জীবনে নারীদের মধ্যে মাসিক চক্রের এক প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক, কিন্তু তার অভিজ্ঞতা কিংবা ধারণার বাইরে। এই ধারণা তাকে নতুন এক প্রশ্নের দিকে ঠেলে দিল। এই জৈবিক বাস্তবতা যা এতটাই স্বাভাবিক, সে কি আদৌ এই মানব জীবনের সরলতাকে কখনো অনুভব করেছে? জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল, টার্মিনাল থেকে চোখ সরিয়ে নিল। উফ, এই মানব জাতির জীবন আর কত জটিলতা আছে কে জানে। সে বিরক্ত স্বরে বলে উঠল, মানুষের শরীরের এই প্রাকৃতিক প্রক্রিয়া যা তার কাছে এতটাই অপরিচিত, এখন এক নতুন ধাঁধার মতো তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে ফিওনার যন্ত্রণাগ্রস্ত অবস্থা তার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না।
যন্ত্রণা সম্পর্কে আরও জানতে পেরে আর কিভাবে সেই যন্ত্রণাকে লাঘব করা যায় সেই নির্দেশনাগুলো পড়ে জাসপার মনে মনে সিদ্ধান্ত নিল ফিওনার এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিস দরকার। সে জানে তার পরিকল্পনা টিকিয়ে রাখতে ফিওনার সুস্থ থাকা অত্যাবশ্যক। জাসপার ল্যাবের শেলফগুলো তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেল না। মানুষের এমন অদ্ভুত সমস্যার জন্য কোনো প্রস্তুতি তার ছিল না। হতাশ মনে গ্লাস হাউসে ফিরে আসার পর সে দ্রুত আলভিরাকে ডেকে পাঠালো। আলবিরা, প্রিন্স, আপনি আমাকে ডেকেছেন? আলভিরা অবাক হয়ে এগিয়ে এলো। তুমি শহরের দিকে যাও। পিরিয়ডের জন্য যা যা লাগে, যেমন প্যাড আর কিছু ওষুধ, এসব দ্রুত নিয়ে আসো। আলভিরা একটু বিভ্রান্ত হলেও কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানালো। তার জানা ছিল না মানুষের এই প্রক্রিয়ার ব্যাপারে, কিন্তু প্রিন্সের নির্দেশ মেনে নিল। দ্রুত রওনা দিল। মিস্টার চ্যান সিং ল্যাবে একাকী বসে আছেন, চিন্তার ভারে ক্লান্ত, কিন্তু আজ তার সিদ্ধান্ত দৃঢ়। দিন যত গড়াচ্ছে ততই ওয়াংলির সঙ্গে মুখোমুখি বসে কথা বলার প্রয়োজন অনুভব করছেন। তিনি জানেন অ্যাথেরিয়নকে মুক্তি না দিলে জ্যাসপারের প্রতিশোধ আর বেশি দিন ঠেকানো যাবে না। কিন্তু হৃদয়ের গোপন কোণে একটাই চিন্তা ঘুরছে, তার প্রিয় নাতনি ফিওনার নিরাপত্তা। পৃথিবীর সমস্ত ক্ষমতা, গবেষণা আর আবিষ্কার তার কাছে মূল্যহীন হয়ে পড়েছে, কারণ ফিওনাই তার জীবনের শেষ আশ্রয়। অথচ এখন এই দুঃসময় জ্যাসপারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। তার প্রযুক্তি বুদ্ধি কোনো কাজেই আসছে না। মিস্টার চ্যান সিং একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন, মনে মনে বললেন, ফিওনার জন্য সবকিছু ত্যাগ করতেও আমি প্রস্তুত। পৃথিবীর সমস্ত ভাবতে আর সফলতা তুচ্ছ যদি আমার নাতৃর জীবন বিপন্ন হয়। আলভিরা নিঃশব্দে ঘরের দরজায় এসে দাঁড়ায়, হাতে প্যাচ ও কিছু ঔষধ। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে চিন্তার রেখা। জাসপার তার দিকে একবার তাকে মাথা নাড়ে। আলভিরা দ্রুত সবকিছু তার হাতে তুলে দেয়। জাসপার মুহূর্তের জন্য থেমে গিয়ে ফিওনার রুমের দিকে এগিয়ে যায়। পায়ের পদক্ষেপগুলো ভারী মনে হচ্ছিল, এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে আছে। ফিওনাকে শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, অথচ তার প্রতি জাসপারের মনোভাব কঠোর। সে নিজেও বুঝতে পারছে না কেন এই মেয়েটির জন্য কিছু করতে হচ্ছে। তার হাতে প্যাচ আর ঔষধ, কিন্তু মন এক অজানা প্রশ্নে ভরে আছে। মানব জাতির এই কেমন দুর্বলতা! রুমের দরজার সামনে এসে সে মুহূর্তের জন্য থেমে যায়। এরপর এক গভীর নিঃশ্বাস নিয়ে কক্ষের ভেতর প্রবেশ করে। ফিওনার দিকে পা বাড়ায়, মনে মনে প্রস্তুত হয় সেই অচেনা মানবিক অনুভূতির মুখোমুখি হতে। জাসপার রুমে প্রবেশ করতে চোখ আটকে গেল ফাঁকা বিছানার দিকে। ফিওনা কোথায়? দৃষ্টিটা দ্রুত ঘুরে গেল বাথরুমের দিকে। দরজা আধ খোলা, আর ফিওনাকে দেখা গেল স্ল্যাবের উপর দাঁড়িয়ে, পেছনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ড শাওয়ারের পানি দিয়ে তার রক্তমাখা স্কার্ট ধুচ্ছে। এক মুহূর্তের জন্য জাসপার স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে বিরক্তির ছায়া ফুটে উঠছে, তবে তার গলা বরফের মতো ঠান্ডা, শক্ত আর থমথমে। তোমার জিনিসপত্র। জাসপার বলল, এক হাতে প্যাচ আর ওষুধ এগিয়ে দিয়ে। ফিওনা চমকে উঠল, শাওয়ার বন্ধ করে ধীরে ধীরে নিচে নামতে চেষ্টা করলো। মাথা নিচু করে জাসপারের সামনে দাঁড়িয়েলো। এসে মাটির দিকে তাকিয়ে, ওর শরীর তখনও ক্লান্ত, দুর্বল, কিন্তু মুখে একটা কৃতজ্ঞতা ছাপ ফুটে উঠছে। জাসপার তার দৃষ্টিতে কোনো আবেগ বা সহানুভূতির লেশ মাত্র দেখাতে চায় না, তবে ভেতরে ভেতরে সে উপলব্ধি করেছে এই মানবীর দুর্বলতা তার কাছে এক রহস্যময় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জাসপার রুম ত্যাগ করার আগ মুহূর্তে ফিওনার কণ্ঠ ভাঙা, ক্লান্ত। শুনুন, ফিওনা ধীরে ধীরে বলল, আমাকে শাওয়ার নিতে হবে আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে। 2 দিন ধরে একই ড্রেস পরে আছি, এখন তো দাগও লেগেছে। আমার অ্যালার্জি প্রবলেম আছে, ড্রেস চেঞ্জ না করলে প্রবলেম বাড়বে আরও। আর এখানে তো শাওয়ারও নিতে পারবো না। জাসপার থমকে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে ফিওনার দিকে তাকায়। তার চোখে গভীর কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানব জীবনের এইসব প্রয়োজনীয়তার সামনে সে এক নতুন প্রশ্নের সম্মুখীন হয়েছে। ব্যবস্থা করছে, বলল সে সংক্ষিপ্ত অথচ নিশ্চিত ভঙ্গিতে। তারপর পুনরায় ঘুরে দ্রুত রুম ত্যাগ করলো। দরজাটি শব্দ করে ফিওনার কানে এক ধরনের আশ্বাসের প্রতিধ্বনি তুলে দিয়ে গেল। জাসপার দ্রুত লিভিং রুমে প্রবেশ করে সবাইকে একত্রিত করলো। গম্ভীর কণ্ঠে বলল, আলবিরা, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মানবী মেয়েটা এখন থেকে রুমের মধ্যে বন্দি থাকবে না। সে বাইরে বের হবে, তবে আমাদের নিয়ম মেনে।
আর এত দূর থেকে খাবার আনার প্রয়োজনও হবে না। আমাদের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের এখানকার খাবারই খেতে হবে। তাই সে মেয়েটা আমাদের জন্য রান্নাবান্নার সমস্ত কাজ করবে। এই গ্লাস হাউসের সমস্ত কাজকর্ম তার দায়িত্বে থাকবে। আলবিরা চোখের শঙ্কার ছায়া পড়ল। কিন্তু প্রিন্স, যদি সে পালিয়ে যায়? জাসপারের ঠোঁটের কোণে এক নির্মম হাসি ফুটে উঠল। আলবিরা, তুমি কি ভুলে যাচ্ছ আমরা কোথায় যাচ্ছি? এটা পুষ্পরাজ পাহাড়। এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই স্থানে আসতে পারেনি। এখান থেকে বাড়ানো এত সহজ নয়, বিশেষ করে যখন এই পাহাড়কে ঘিরে রয়েছে এক সমুদ্র আর প্রলয়ঙ্করী জলপ্রপাত। তার কণ্ঠে ছিল অমোঘ শক্তি, তার কথায় কোনো প্রতিরোধের সুযোগ নেই। জাসপার তার নির্দেশগুলো একে একে দিতে লাগলো। গম্ভীর কণ্ঠে বলল, থারোনিয়াস, তুমি শহরের দিকে যাও, মেয়েদের জন্য কিছু পোশাক আর জুতো নিয়ে আসো। ও মেয়েটা শহর নিতে চাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ শেষ করে ফিরে এসো। তারপর আলবিরার দিকে তাকিয়ে বলল, আলবিরা, তুমি মেয়েটিকে পাহাড়ের ডান পাশের রুড়িতে নিয়ে যাবে, ওখানে শহর নিতে পারবে। আর খেয়াল রাখবে কোথাও যাওয়ার সুযোগ যেন না পায়। জাসপারের কণ্ঠে ছিল অমোঘ আদেশ, প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করা হবে। ধারে নিয়ে স্যার আলবিরা তার আদেশ মেনে নীরবে মাথা নাড়ল। প্রত্যেকে নিজের কাজে বেরিয়ে পড়ল। জাসপার আলবিরাকে নিয়ে ফিওনার রুমের দিকে পা বাড়ালো। আলবিরাকে দরজার সামনে দাঁড় করিয়ে জাসপার প্রথমে একাই কক্ষে প্রবেশ করলো। জাসপার কণ্ঠে কঠোরতা ছিল, তার প্রতিটি শব্দ ফিওনার কানে শুলের মতো বিচ্ছিল। সে ধীরে ধীরে রুমে প্রবেশ করে বলল, এই বোকা মারাবি, শোনো, তোমার গোসলের ব্যবস্থা হয়ে গেছে। সব কিছু শেষ করে তৈরি হও, তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে। এই গ্লাস হাউসের ধুলো মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আর আমাদের জন্য রান্নাবান্না করতে হবে। ফিওনা বিস্মিত তাকিয়ে রইল। কি? আমি এসব কখনোই করিনি, পারিও না। জাসপার অগ্নিমূর্তি ধারণ করে বলল, তোমার কি মনে হয় আমি তোমায় এখানে বসে বসে খাওয়াবো? 3 বেলা খাবার এনে দেবো? আমি তোমার চাকর নাকি? ফিওনার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল, কিন্তু জাসপারের চোখে কোনো দয়া বা নম্রতা লেশ মাত্র দেখা যাচ্ছিল না। সে কঠোরতার প্রতিমূর্তি। ফিওনা মনে মনে ভাবতে থাকে, এই রুমে বন্দি থাকার চেয়ে বাইরে যাওয়াটা অনেক বেশি উপকারী। সুযোগ বুঝে পালানোর পরিকল্পনা সে মনে মনে গঠন করতে থাকে। তার ভেতরে এক অদৃশ্য শক্তি জন্ম নিতে থাকে, একটি সাহসী সিদ্ধান্তের বুদ্ধি। জাসপার সিগন্যাল পাঠাতে আলবিরা রুমে প্রবেশ করে। জাসপার আলবিরাকে নির্দেশ দিল, আলবিরা, এই মেয়েটাকে গ্লাস হাউসের বাইরে রেঁধে নিয়ে যাও। ফিওনা আলবিরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। অতীব সুন্দরী একজন রমণী আলবিরা, চোখে মুখে কিছুটা গাম্ভীর্যতা, নবনীতা নিকুঞ্জ পোশাক পরিহিত মেয়েটা। হালকা লুজ সবুজ রঙের গাউন জাতীয় এক পোশাক, ছোট্ট ছোট কাঁধ পর্যন্ত চুল, ধূসর সোনালি রঙের চুল, তবে অদ্ভুত সুন্দর। এই মেয়েটা কে? এখানে কেন? ওর নাম আলবিরা, ও তোমাকে গোসলের জায়গা নিয়ে যাবে। ফিওনার মনে একরকম দ্বিধা ছিল, একদিকে মুক্তির আশায়, অন্যদিকে জাসপারের কঠোর নির্দেশনার ভয়ে। কিন্তু সে জানতো এই সুযোগটা হারানো যাবে না। কিন্তু আলবিরা পেছন পেছনে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে করিডোরের শেষে পৌঁছাতেই তার চোখে পড়ল লিভিং রুমের বিস্তৃতি। সেখানে অবস্থানরত গ্লাস হাউসের অভিজাত তাকে অভিভূত করে। গ্লাসের দেয়ালগুলো সূর্যের আলোকে রাঙিয়ে উঠেছে, প্রতিটি কোণ থেকে আলো ঝরে পড়েছে। সবুজ প্রকৃতির সঙ্গে একত্র হয়ে গ্লাস হাউসটি মনে হচ্ছে স্বপ্নের রাজ্য। ফিওনার মনে মনে অনুভব করে এই বিশাল মাউন্টেন গ্লাস হাউসটা সত্যি সুন্দর। এটা তো একদম স্বর্গের মতো। ফিওনা কৌতূহলের সঙ্গে বলে, এভাবে এত বড় জায়গা, সবকিছু এত সুন্দর। ফিওনা মনে মনে আওড়ালো। ফিওনার গাঢ় তাকানো দেখে বোঝা যাচ্ছে যে সে গ্লাস হাউসের প্রতি আগ্রহী। কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসে লিভিং রুমের চারিদিকে পর্যবেক্ষণ করতে করতে ফিওনা গ্লাস হাউসের বাইরে পা রাখলো। গ্লাস হাউসের বাইরে যখন ফিওনা পা রাখে তখন সে এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়। পাহাড়টি মহিমান্বিতভাবে উঁচু, যা মেঘের উপর প্রসারিত, আর তার মাথায় সূর্যের আলো ঝলমল করছে। চারপাশে সবুজ গাছপালা যা পাহাড়ে তলদেশে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক চাদরের মতো। সেখানে থাকা ফুলের নানা রং
এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। ফিওনার পা যখন মাটিতে পড়ে তখন সে অনুভব করে মাটির তাজা গন্ধ পাহাড়ের আকাশ বাতাসও তাকে স্বাগত জানাচ্ছে। পাহাড়ের পাথরের অংশে ছোট্ট ছোট্ট ঝর্ণার পানি ঝরে পড়ছে, তার আওয়াজ প্রকৃতির মধুর সঙ্গীত। আলবিরা বাম পাশের হৃদের দিকে এগিয়ে যায়, ফিওনাও তার পেছন পেছন এগিয়ে যায় হৃদের দিকে সোজা, মেঘলা পানির মাঝে নিজেকে হারানোর জন্য। কিছুক্ষণ হৃদের পাড়ে দাঁড়িয়ে ফিওনা গভীর চিন্তায় ডুবে যায়। হৃদের জলরাশির দিকে তাকে সে প্রশ্ন করে, আচ্ছা তুমিও কি ড্রাগন? আলবিরা সাবধান গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি রূপালী ড্রাগন, ড্রাগন আলভিরা। ফিওনা আর কিচ্ছু বলল না, কেবল সেদিকে তাকিয়ে থাকে। তার মনে উদ্ভাসিত হয় এক অদ্ভুত ভাবনা। আগে মনে হতো ড্রাগন কেবল গল্পের কাল্পনিক চরিত্র, আর এখন বুঝতে পারলো বাস্তবে তাদের অস্তিত্ব আছে। আস্তে আস্তে ফিওনার হৃদয়ে নামতে থাকে। জলটা হালকা ঠান্ডা, কিন্তু সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হচ্ছে। যখন সে হাঁটু পর্যন্ত ঢুকে পড়ে তখন মনে হয় সে এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। ঝর্ণার পানি জমে এই হৃদ তৈরি হয়েছে, আর ফিওনা সেই জলের সঙ্গে একাত্মা হয়ে গেছে। আলবিরা হৃদের কিনারে দাঁড়িয়ে আছে ফিওনাকে পাহারা দেওয়ার উদ্দেশ্যে। হ্রদটা খুব সুন্দর। ফিওনা অবাক হয়ে মনে মনে বলে, পানির স্পর্শ তার চিন্তাগুলোকে পরিষ্কার করে, সমস্ত দুর্ভাবনা দূরে ঠেলে দেয়। কোমর পর্যন্ত পানিতে নেমে পড়ার পর ফিওনা ধীরে ধীরে শরীরে পানি লাগাতে থাকে। পানির শীতলতা তার মনে কিছুটা সতেজতা নিয়ে আসে। সে অনুভব করে এই মুহূর্তে সে শুধুই সেই পৃথিবীর একটি সাধারণ মেয়ে যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছে। এদিকে থার্নিয়াস পোশাক নিয়ে হাজির হয়। সে চুপচাপ পোশাকের ব্যাগগুলো জাসপারের হাতে দিয়ে দেয়। জাসপার পোশাক আর জুতোগুলো ফিওনার রুমেই রেখে দেয়। আর অন্য একটি ড্রাগন, যার নাম ডরাডো, সোনালি রঙের ড্রাগন, তাকে আদেশ দেন, তুমি কি ফিওনার রুম পরিষ্কার করে আসো, সেখানে কোনো জিনিস যেন অগোচর না থাকে। ডোরাডো মাথা নেড়ে সম্মতি জানিয়ে কাজ শুরু করে দেয়। ফিওনা কিছুটা বিচলিত হয়ে উঁচু পানির মধ্যে দাঁড়িয়ে আলভিরা দিকে তাকায়। আমি এখন পোশাক কোথায় পাল্টাবো? আর আমার ড্রেস কোথায়? সে প্রশ্ন করে কিছুটা সংকোচে আলভিরা সোজা সাপটা উত্তর দেয়, তোমার পোশাক তোমার কক্ষে, সেখানেই তোমাকে পোশাক পরিবর্তন করতে হবে। ফিওনা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, কিন্তু তারপরে সে পানি থেকে উঠে আসে। ফিওনা পানির ভেজা থেকে উঠে এসে হাউসের দিকে অগ্রসর হয় আলভিরা সাথে। ফিওনা গোসল করা ভেজা অবস্থায় আলভিরার সাথে গ্লাস হাউসের অভ্যন্তরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নিজের কক্ষের সামনে দাঁড়ায়। দরজা স্লাইডিং হয়ে খুলতেই ফিওনা ভেতরে প্রবেশ করে। তার চোখের সামনে এক অন্যরকম দৃশ্য খুলে যায়। তার কামরাটি পুকুনভাবে গোছানো, নতুন চকচকে সফেদ রঙের চাদর, কাচের দেয়ালে সূর্যের আলো মিশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে কক্ষে। বিছানার উপর সুশৃঙ্খলভাবে রাখা কয়েকটি সুন্দর ড্রেস আর জুতা, যা তার জন্য প্রস্তুত। কিছুটা অদ্ভুত অনুভূতি নিয়ে ফিওনা ধীরে ধীরে এগিয়ে যায়। বিছানার কাছে গিয়ে একটি জামা হাতে তুলে নিয়ে সে অনুভব করে এটি একটি নতুন পরিচয়ে রূপান্তরিত হচ্ছে। এরপর একটি প্যাড নিয়ে তার মন থেকে কিছুটা চিন্তাভাবনা দূর করে যায়। এখন তার হৃদয়ে সামান্য প্রশান্তির বাণী বাজতে থাকে। কিছুক্ষণ বাদে জাসপার আলভিরাকে পুনরায় নির্দেশ দিয়ে বলল, আলভিরা, তুমি ফিওনার রুমে যাও, তাকে বলো যেন রান্নার প্রস্তুতি নেয়, বাচ্চার কিচেনে রাখা আছে। আলভিরা দ্রুত মাথা নাড়ি সম্মতি জানায় আর ফিওনার রুমের দিকে পদক্ষেপ করে। দরজা খোলার পর সে ভেতরে প্রবেশ করে আর ফিওনাকে দেখার সাথে সাথে গভীরভাবে বলে, ফিওনা, প্রিন্স জ্যাসপার তোমাকে দুপুরের রান্নার করার প্রস্তুতি নিতে বলেছেন। ফিওনা জামাটি পরতে পেরে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠে সে মাথা তুলে আলভিরার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি রান্না করতে পারি না। আলভিরা ধার গলায় বলে, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। প্রিন্স আমাকে যা হুকুম করেছেন আমি শুধু সেইটুকু পালন করতে পারি। আমার সাথে চলো, তোমাকে কিচেন দেখিয়ে দিচ্ছি। ফিওনা কিছুটা হতাশ হয়ে আলভিরার সাথে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে লিভিং রুমে নামার পরে ডান পাশে রয়েছে কিচেন।
তার একসঙ্গে রান্নাঘরে দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছালে ফিওনা দেখতে পায় মাউন্টেন গ্লাস হাউসের রান্নায় আধুনিক আর প্রশস্ত স্থান, যেখানে সৌন্দর্য আর কার্যকারিতা একত্রিত হয়েছে। রান্নাঘরের দেয়াল আর ছাদ সম্পূর্ণ গ্লাসের তৈরি, যা প্রাকৃতিক আলো প্রতিবাহিত করে আর চারিপাশের পাহাড়ের দৃশ্যকে উন্মোচন করে। রান্নাঘরের কেন্দ্রে একটি বিশাল আয়তাকার কাউন্টার রয়েছে, যা সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি। কাউন্টারের উপর রাখা আছে নানান ধরনের রান্নার সরঞ্জাম, যেমন হাঁড়ি, কড়াই আর প্যান। ডাইনিং এলাকার পাশে একটি আধুনিক রান্নার কলও রয়েছে, যা ক্রোমিয়াম লেভার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কলের নিচে সজীব ও তাজা সবজি ও মশলা সাজানো আছে, যা রান্নার জন্য প্রস্তুত। রান্নাঘরের পাশে একটি বড় প্যান্ট্রি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। দেয়ালে রয়েছে গাছের টব, যেখানে তাজা হার্বস যেমন তুলসী, ধনে আর পুদিনা গজিয়ে উঠেছে, যা রান্নার জন্য সহজে ব্যবহার করা যায়। রান্নার প্রতিটি কোণ আধুনিক জীবনযাত্রার সাথে প্রকৃতির স্পর্শ নিয়ে এসেছে। রান্নাঘরে থাকা বড় জানালাগুলি থেকে বাইরের পাহাড়ি সৌন্দর্য দেখা যায়, যা রান্নার সময়কে আরও উপভোগ্য করে তোলে। মাউন্টেন গ্লাস হাউসে রান্নাঘর সত্যি একটি স্থাপত্যের নতুন উদাহরণ, যেখানে আধুনিকতা আর প্রকৃতি একসাথে মিলিত হয়েছে। এখানে রান্না করা যেন আনন্দের উৎসব, যেখানে স্বাদ আর সৌন্দর্য একসাথে মিশে যায়। ফিওনার মনে নতুন এক উদ্দীপনা অনুভব হয়। সে রান্নাঘরের প্রতি মুগ্ধ হয়, যা তার রান্নার করার আগ্রহ বাড়িয়ে তুলল। আলভিরা তার পাশে এসে দাঁড়িয়ে বলে, আমি তাহলে আসছি, তুমি কাজ শুরু করো। বলে আলভিরা রান্নাঘর ত্যাগ করে। আলভিরা যাওয়ার সাথে সাথে ফিওনা দৃঢ় সংকল্প নিয়ে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। ফিওনা রান্নাঘরের সৌন্দর্যে মোহিত থাকলেও কিয়ৎক্ষণ বাদে অবাক হয়ে যায়। চকিতে রাখা সবজি আর মশলাপত্রের বিশাল স্তম্ভার দেখে তার মনে শঙ্কা জাগে। বিভিন্ন ধরনের অনেক তাজা সবজি, মশলা সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে। মনে হচ্ছে কোনো ভিন্ন জগতে খাবারের স্বপ্ন সাজানো হয়েছে। এত সবজি আর বাজার কেন? মনে মনে চিন্তা করে ফিওনা। তার মাথায় একটাই প্রশ্ন, এত কিছু রান্না করতে হবে, কিন্তু আমি তো জানি না কিভাবে রান্না করতে হয়। একটু হতাশায় ভেঙে পড়ে সে। আলভিরা তো কিছুই বলে জানে রান্নার জন্য কোনো বিশেষ পদ কি ঠিক করে কি না, সে বিষয়ে কিছু জানায়নি। সে কেবল কিচেন দেখিয়ে দিয়ে বলে গেল, শুরু করো। কিন্তু শুরুটা কিভাবে করব? ফিওনা মনে মনে বিরক্ত হয়। ফিওনার মনে হয় এখানে অনেক কিছুই রান্না করা হবে, অথচ তার হাতে কোনো নির্দেশনা নেই। সে জানে না কোন পদটি প্রাধান্য পাবে, কিভাবে শুরু করবে বা কিভাবে সঠিকভাবে প্রস্তুত করবে। ফিওনা এক হাত দিয়ে মাথার চুলকে নেয় আর মনে মনে চিন্তা করে, এখন কি করব? কাকে জিজ্ঞেস করব? তবে ফিওনা জানে পিছু হটলে জাসপারের হাত থেকে রক্ষা নেই। তাই সে গভীর শ্বাস নিয়ে কিচেনের কোণে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, একবার চেষ্টা করি। বলে সে তাজা সবজিগুলো ঘেঁটে দেখে কোনটি কোন রান্নার জন্য ব্যবহার করা যেতে পারে। আশা জাগিয়ে চিন্তা তার মনে কেঁদে ওঠে। ড্রাগনদের রান্না খাবার সম্পর্কে কিছু ধারণা নেই তার। মনের মধ্যে বিভিন্ন উপকরণের সমাহার নিয়ে সে পরিকল্পনা তৈরি করতে শুরু করে। ইউটিউব দেখারও উপায় নেই, হাতে স্মার্টফোনটাও নেই। ফিওনা রান্নাঘরে পরিচ্ছন্ন কাউন্টারে টপে তাজা মাছ আর রঙিন সবজির ভাণ্ডারি হাতে নিয়ে একা একাই নাড়াচাড়া করতে করতে এক গভীর চিন্তায় মগ্ন হয়। এই বাজারের প্রাচুর্য দেখে তার মনে হলো কল্পনার রাজ্যেই প্রবেশ করেছে। এখানে কমপক্ষে বিশাল এক ভোজসভা অনুষ্ঠিত হবে, যেখানে অতিথি হিসেবে প্রায় 15 থেকে 20 জন। কিন্তু বাস্তবে তো অন্যরকম। এখানে মাত্র 3 জন। আসলে হঠাৎ আকাশে কালো মেঘ ঢাকা দেয় আর বৃষ্টি শুরু হয়। কাচের দেয়ালের পাশে যে দাঁড়ায় ফিওনা অনুভব করে প্রকৃতি নিজেই তার অনুভূতিগুলোকে সুরেলা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করছে। বৃষ্টির জল কাচের দেয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। সে হতভম্ব হয়ে কাচের উপর তৈলাক্ত জলাকৃতি দেখে দিয়ে তাকায়। সেগুলো মেঘের ফাঁক গুলিয়ে হালকা সূর্যের কিরণ আলোতে রঙিন হয়ে উঠেছে। ফিওনা হাত বাড়িয়ে দেয় কাচের ঠান্ডা পৃষ্ঠে। জলবিন্দু
এর স্পর্শ অনুভব করে। রান্নাঘরের ভেতর থেকে দৃশ্যটি শিল্পকর্মের মতো প্রতিভাত হয়, যেখানে চারপাশের প্রকৃতি আর তার ভাবনা মিলেমিশে এক মহাকাব্যিক সৌন্দর্য সৃষ্টি করেছে। ফিওনার হৃদয়ে গেঁথে যায় সেই মুহূর্ত, একটি অমলিন স্মৃতি যা সে কখনো ভুলবে না। ফিওনা এখনও ধ্যানমগ্ন অবস্থায় দৃষ্টি দেখে যাচ্ছে প্রকৃতির এই অপরূপ স্ফণিতে নিজেকে হারিয়ে ফেলছে সে। হঠাৎ একটি গভীর শক্তিশালী পুরুষালী কণ্ঠস্বর তার ভাবনায় বিঘ্ন ঘটায়। কি ব্যাপার? তোমাকে কিচেনে পাঠিয়েছি রান্না করতে, আর তুমি এখানে দাঁড়িয়ে বৃষ্টি পেলে এসে মগ্ন? ফিওনা দ্রুত পিছনে ঘুরে জাসপার কিছুটা অবাক হয়ে যায়। এতদিন ফিওনা চাইনিজ পোশাক পরিধান করেছে, কিন্তু আজকে এই রূপে সে এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। বাইরে বৃষ্টির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ফিওনার সৌন্দর্য মিশে একাকার। সফেদ রঙের হালকা চিকচিক লিলেনের গাউনটি তার গা থেকে ঝরে পড়ছে। বাদামি চুলের লকগুলি নিচের দিকে থেকে কার্ল করা, ঝরে পড়া পাতার মতোই মাধুর্য ছড়াচ্ছে। তার বড় বড় বাদামি চোখ গভীর জলের ভাণ্ডার, আর গোলাপি অধরগুলো গোলাপের পাপড়ির ন্যায় নান্দনিক। মেকআপ ছাড়াই কোনো রাজকুমারীর কোমলতা ফুটিয়ে তুলেছে। যদি এখানে জাসপারের জায়গায় সাধারণ কোনো মানব পুরুষ থাকতো, সে নির্ঘাত ফিওনার প্রেমে পড়ে যেত। কিন্তু সৌন্দর্যের মোহে হারিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই। সে ড্রাগন প্রিন্স, যার হৃদয়ে অন্য একটি বোধ জেগে উঠেছে। প্রেম নয়, বরং তার অন্তর্দৃষ্টির দৃষ্টি। তোমাকে রান্না করতে বলা হয়েছে কখন, আর তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে যাচ্ছ ফিওনা? তোমার সৌন্দর্য মোহ এখানে কোনো লাভ নেই। রান্নার কাজটা সম্পূর্ণ করো দ্রুত। জাসপার তীক্ষ্ণ স্বরে ফিওনাকে নিজের কাজ স্মরণ করিয়ে দেয়। ফিওনা কিছুটা দৃষ্টিকে ভেঙে নিয়ে বলছিলাম, ওই মেয়েটার নামটা যেন কি? ফিওনা জিজ্ঞেস করে, তার মনে কিছুটা উৎকণ্ঠা প্রবাহিত হচ্ছে। আলভিরা? হ্যাঁ, আলবেরিয়া তো কেবল কিচেন দেখিয়ে গেছে, কিন্তু কিভাবে কি 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 পদ রান্না করতে হবে তা তো কিছুই বলেনি। ওটা বলার কাজ ওর নয়, কারণ আমি যা আদেশ করব তাই রান্না হবে। শোনো, তুমি কে কে রান্না করবে তাও বলছি। জাসপার প্রায় বিভিন্ন দেশে, জাপান, চাইনিজ, থাইল্যান্ড, রাশিয়া দেশের কয়েকটা খাবারের আইটেম বলে দেয়। আর কথার সাথে সাথে জাসপার একটি বই তুলে ধরে। বইয়ের পৃষ্ঠাগুলি অক্ষর আর রঙে সজ্জিত। এখানে সবগুলো রেসিপিতে আছে, ঠিকঠাকভাবে রান্না করো। জাসপার কিচেন থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ফিওনা ডেকে ওঠে। শুনুন। জাসপার থমকে দাঁড়িয়ে এক মৃদু বিরক্তির প্রকাশ নিয়ে ঘুরে দাঁড়ায়। আবার কি সমস্যা? আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলো যা বলার। বলছি, আমরা তো মাত্র 3 জনই বাড়িতে, এত খাবার কার জন্য রান্না করতে হবে? তোমাকে কি বলেছে? আমরা 3 জনই হাউসে, তুমি সহ আরো 5 জন। মাত্র 6 জনের খাবার, অথচ রান্না করতে বলছেন যেন 20 জন খাবে। তো তোমার মতো কি এখানে সবাই দুর্বল মানবী? সবাই ড্রাগন, তাই তাদের খাবারটা বেশি খেতে হয়। আর একটা প্রশ্ন করবে না, রান্না শুরু করো। কিছুক্ষণ পর পর আলবির এসে তোমাকে দেখে যাবে। জাসপারের বক্তব্য ছিল আদেশের মতো, যা আকাশে উচ্চারিত বজ্রপাতের মতো। ফিওনা কিছুক্ষণ নীরব থাকে, এরপর গভীর নিঃশ্বাস নিয়ে রান্নার কাজে মনোযোগ দেয়। মনের মধ্যে জাসপারের কথাগুলো প্রতিধ্বনি হতে থাকে। রান্নাঘরের পরিবেশটি তার জন্য এক অচেনা অথচ কঠোরতম চ্যালেঞ্জ। মিস্টার চ্যান সিং এর মুখে একেবারে অস্থিরতা আর বিরক্তি ছাপ। ল্যাবের ভেতরে সামনে বসে থাকা ওয়াংলির দৃষ্টি গভীর তীব্র। মিস্টার ওয়াংলি। চ্যান সিং তার সোজা হয়ে বসার মাঝে বলেন, 3 দিন হয়ে গেল আমি ফিওনার কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের উচিত ওই ড্রাগনকে মুক্ত করে দেওয়া, আর আমি আজকে এই ড্রাগনকে মুক্ত করতে চাই। ওয়াংলি কিছুটা অস্থির হয়ে বলে উঠছে, মিস্টার চেন, আপনাকে তো সেদিনই বলেছিলাম ফিওনা একদম ঠিক আছে, যেখানেই থাকুক ওরা আমাদের ভয় দেখাচ্ছে। চ্যান সিং এর মুখে চিৎকারের প্রস্তুতি স্পষ্ট। আপনি প্লিজ আর একটা কথা বলবেন না ওয়াংলি? আমি আমার নাতনিকে ফেরত চাই আজকের মতে, ব্যাস আজকেই। এরপর মিস্টার চ্যান সিং তার দীর্ঘ আঙুল দিয়ে সিক্রেট রুমের দরজার পাশে ডিসপ্লেতে প্যানেল রাখেন। প্যানেলের উপর সেকেন্ড
হাতের মতো নরম সুরে প্রতিটি অক্ষর স্থির হয়ে যায়। সেখানে থেকে একটি চাপা সংকেত বাতাসে ছড়িয়ে পড়ে। ওয়াংলি হতাশার একটি দীর্ঘশ্বাস ফেললেন। মিস্টার চেন সিং, আপনি জানেন যে এটা করা কতটা বিপজ্জনক? আপনি কি জানেন ড্রাগনের মুক্তি আমাদের জন্য কীভাবে বিপদ ডেকে আনতে পারে? চ্যান সিং এর চোখে এক স্থিরতা আর মনে সংঘর্ষের এক ছাপ। আমার জন্য ফিওনার জীবনই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি যে কোনো মূল্যেই আমার নাতনিকে ফিরিয়ে আনবো। এই বলে চ্যান সিং এর মুখাবের মধ্যে দৃঢ় সংকল্প ফুটে উঠল। সে নিজেই এক মহাবিশ্বের সম্রাট, যে তার রাজ্যের রত্নকে উদ্ধার করতে প্রস্তুত। শুনুন, আপনি যদি এরকম সংকল্প নিয়ে থাকেন তবে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। আমাদের নিশ্চয়তা নিতে হবে যে ফিওনার জন্য কোনো বিপদ আসছে না। আমার প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি কি করতে হবে। আমাকে একবারের জন্য দুর্বল মনে করবেন না। সেখানে সে আলোচনার মধ্যে দুজনের মাঝে উত্তেজনাময় অদৃশ্য স্রোত প্রবাহিত হতে থাকে। দুজনেই জানেন তাদের সিদ্ধান্তের ফলাফল শুধুমাত্র তাদের নিজেদের জন্য নয়, বরং গোটা জগতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। হঠাৎ করে সিক্রেট রুমের দরজা খোলার সাথে সাথে মিস্টার চ্যান সিংয়ের চোখ পড়ে অ্যাথিরনের অবস্থা। তার মনের মধ্যে ভয়াবহতা আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অ্যাথিরিয়ন, যে ছিল এক শক্তিশালী ড্রাগন, এখন পণ্যের মতো শুয়ে আছে। তার শক্তি নিঃশেষিত হয়ে গেছে। অ্যাথিরিয়ন পিঠের উপরের স্কেলগুলো এখন সাদা হয়ে গেছে। একসময় যা ছিল চকচকে নীল, এখন তা মৃত শস্যের মতন ফ্যাকাসে। তার দেহের মধ্যে অবশ্যভাবী শূন্যতা চিহ্ন দেখা যায়। শক্তির বিশাল স্রোত ইতিমধ্যে কোথাও গিয়ে মিলিয়ে গেছে। চ্যান সিং তার হৃদয়ের তীব্র এক সংকট অনুভব করে। এই দৃশ্য দেখে প্রায় হতবাক জানতে চাইল। মিস্টার চ্যান সিং কিছুক্ষণ নীরবে ভেবে হঠাৎ খানিকটা অবাক হয়ে প্রশ্ন করে, এথিরিয়ন, এই ড্রাগনটার এই অবস্থা কি করে হলো মিস্টার ওয়াংলি? কেউ এথিরিয়নের শক্তি নিয়ে নিচ্ছে, এটা অসম্ভব। আমি তো এই ড্রাগনটাকে এক ফুটা টর্চার করিনি, তাহলে এই বেহাল দশা কি করে হলো? এই ড্রাগনটার অবস্থা এমন, তাহলে কি আপনি? চ্যান সিং সম্পূর্ণ বাক্য ব্যয় করার পূর্বেই সে আর কথা বলতে পারে না। হঠাৎ করেই তার চারিপাশে পরিবেশটি অন্ধকারে ডুবে যেতে থাকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা আসে। অবাক করে দিয়ে সে নিজের ঘাড়ে হাত রেখে কিছু একটা অনুভব করে আর লুটিয়ে পড়ে ফ্লোরে। চোখের সামনে প্রতিটি বস্তু অবাস্তব মনে হতে থাকে। তার হৃদয়ের মধ্যে আতঙ্কের ঝড় বয়ে যায় আর তিনি বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক অবস্থার ফল নয়। তার মনের মধ্যে ফিসফিস করে ভেসে আসে ওয়াংলির কৃপণ হাসির শব্দ। আপনি কি বুঝতে পারছেন না চেন সিং? আপনার নাতনি উদ্ধার হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না। আমার এতদিনের কঠোর পরিশ্রম করা গবেষণা আপনি ভেবেছেন? চ্যান সিং এখনও প্রতিবাদ করতে চায়, কিন্তু কণ্ঠস্বর তার গলার মধ্যে আটকে যায়। সমস্ত শক্তি তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। মিস্টার ওয়াং লি ল্যাবে প্রবেশ করার পূর্বেই গভীর মনোযোগ সহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্দাজ করে ফেলেছিল যে মিস্টার চ্যান সিং আজ ড্রাগনটাকে মুক্ত করতে চাইবে। তাই নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে সে তার পকেটে লুকিয়ে রেখেছিল তার আনা একটা ইঞ্জেকশন। ইঞ্জেকশনটির মধ্যে ছিল ফেন্টানাইল, অত্যন্ত শক্তিশালী অ্যানালজেসিক, যা দ্রুত অজ্ঞান করতে সক্ষম। যখন মিস্টার চ্যান সিং এর অ্যাথিরিয়নের এমন অবস্থা দেখেছেন, তিনি আন্দাজ করতে পেরেছিলেন এর পেছনে ওয়াং লি রয়েছে, আর সেটা স্বয়ং ওয়াং লি ধরতে পেরেছিলেন। তাই তিনি নীরবে মিস্টার চ্যান সিং এর পেছনে এসে দাঁড়ায়। চ্যান সিং এর কাছে পৌঁছে সে নিঃশব্দে তার দ্রুততার সঙ্গে ইঞ্জেকশনটি বের করে এক মুহূর্তের জন্য সে ভয় পায় না। সে চ্যান সিং এর ঘাড়ে ইঞ্জেকশনটি গেঁথে দেয়। এখন তো আর আপনি কিছু করতে পারবেন না। ইঞ্জেকশনের প্রভাবে চ্যান সিং এর শরীরের শক্তি দ্রুত তলিয়ে যেতে থাকে। তার চোখে ভেসে ওঠে অবিশ্বাস, কিন্তু শরীরটাকে তখনই ধরাশায়ী করে দেয় ফেন্টানাইলের মারাত্মক প্রভাব। মিস্টার চ্যান সিং মুহূর্তের মধ্যেই মাথা ঝাঁকুনিতে অস্থির হয়ে পড়লেন। তার চেতনা সম্পূর্ণ দৃষ্টিতে কিছু দেখতে পায় না। হালকা দোলানোর পর সে আস্তে আস্তে মেঝেতে পড়ে যায়, তার চোখে বিষণ্ণতার ছাপ। ওয়াংলি জিজ্ঞেস করে, জয়ের হাসি তার মুখে। এখন আপনি আর কিছুই বলতে পারবেন না? ড্রাগনকে মুক্ত করার আর কোনো আশা নেই, কারণ ওই ড্রাগনের শক্তি আমাকে অমরত্ব লাভ করতে সাহায্য করবে।
শুধু অমর নয়, আরও অনেক কিছু ভেবে রেখেছি আমি এই ড্রাগনের শক্তি নিয়ে। এই কথা বলেই ওয়াং লি সঙ্গে সঙ্গে সে বেরিয়ে যায় ল্যাব থেকে। আর কিছুর অস্তিত্ব নেই, তার পরিকল্পনা সফল হয়েছে। হাসপাতালে জীবাণুমুক্ত পরিবেশে মিস ঝাংকে অবজারভেশনে রাখা হয়েছে, যেখানে হাসপাতালের সাদা দেয়ালগুলি কেবল জীবন মৃত্যুর বাস্তবতাকে ঘিরে রেখেছে। ফিওনা কোথায় চলে গেল হঠাৎ? লিন আর লিয়া ফিওনাদের বাড়িতে প্রবেশ করে অবাক হয়েছে। সমস্ত বাড়ি জুড়ে নিস্তব্ধতা, প্রতিটি কোনায় ফিওনার উপস্থিতির ছায়া, তবে সে নেই। হতাশা তাদের হৃদয়ে কষ্টের চান তৈরি করে। ডিরেক্টর লিও ছান তার চিন্তায় মগ্ন। মেয়েটির ফোন বন্ধ, তার গতিবিধি একেবারে অজানা। লিও ছানের মন একটি কলসির মতন প্রতিনিয়ত পানির মতো ভাবনার ভারী হয়ে উঠেছে। একদিকে মিস ঝাংয়ের স্বাস্থ্য, অন্যদিকে ফিওনাকে খুঁজে বের করা তাগিদ। এখনো আসছে না কেন? কি করেছে মেয়েটার সাথে? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে। আতঙ্কে সে নিজের অস্থির হাতটি চুলের উপর চালায়, যাতে করে কিছু একটা খুঁজে পায়। হাসপাতালের সাদা আলো, চিকিৎসা সরঞ্জামে শূন্যতা, আর রোগীর স্নায়বিক অবস্থার মধ্যে আটকে থাকা মানুষের কষ্ট, সবকিছুই এই মুহূর্তে লিও ঝানকে আরও হতাশ করে তুলেছে। আমি তাকে খুঁজে বের করব। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলো। এরই মধ্যে তার মনে একটি প্যানিকের বোধ সৃষ্টি হয়। ক্যামিলিয়া, তুমি ঠিক আছো তো? ফিওনা কোথাও নেই। লিন মৃদু গুঞ্জন করে, কথাগুলি বাতাসে ভাসতে ভাসতে খুঁজে পায়, তবে উত্তর আসে না। লিয়া মাথা নিচু করে বলে, আমাদের এখন কি করা উচিত? এতদিন পর এখনো সে ফিরে আসেনি। ফিওনাকে না পেয়ে সেদিন তারা দুজনেই ফিরে যায় যাচার বাড়িতে। লিয়া ডরমিটরিতে ফিরে আসে। ডরমিটরিতে ফিওনার ব্যবহৃত জামা কাপড়, বইস্তূপ, প্রতিটি জিনিস সেভাবে আছে, কিন্তু ফিওনার হাসি গলা সেখানে অনুপস্থিত। লিয়ার মনের মধ্যে উতলাতে থাকা অসহায়তা, সুনির্দিষ্ট উপলব্ধি ছোঁয়া। এখন তার সঙ্গী না থাকায় এই স্থানটি শূন্য হয়ে গেছে। কোথায় চলে গেলে ফিওনা তুমি? লিয়া আঙুলের জগা জামা কাপড়ের পাঁজর স্পর্শ করে বলে, আমরা আবার কবে একসাথে হব? লিন তার বাসার জানালার সামনে বসে বসে ভাবতে থাকে ফিওনার সাথে কাটানো মুহূর্তগুলো। মুখে এক কঠিন রেখা ফুটে উঠছে। সে ফিরবে, আমার বিশ্বাস ফিওনা ফিরবেই। তবে ভেতরে ভেতরে সে নিজেই জানে যে চিন্তাটি সেই ফাঁকা বাড়ির নিস্তব্ধতার মতোই ভঙ্গুর। কখনো কখনো একা থাকার এই সঙ্গী মুহূর্তগুলো যতই বিরক্তিকর হোক না কেন, ফিওনার অভাবের জন্য তারা অন্তরালের এক অদৃশ্য দেয়ালে বাধাপ্রাপ্ত। তাদের হৃদয়ে অদলান্ত দুঃখ আর প্রত্যাশা ফিওনার ফিরে আসার।